আমাকে ভাবায়, অনেক সময় উত্তেজিত করে, অনেক সময় আবার অসহায় বোধ করি। আপনি এই মুহূর্তে দেশের যে প্রতিদিন যে খবরগুলা পাই, সেগুলা সহনীয় নয়। সেগুলা নিয়ে শান্তিতে ঘুমানো যায় না। কারণ আমার পরিবার পরিজন, আমার বাল্যকাল, শৈশবকাল, ছাত্র জীবন, আমি তো ইংল্যান্ডে আসছি when I was 40 প্লাস। দর্শক, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি লাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। জনপ্রিয় সাংবাদিক ফজলুল বারী একটি গুরুত্বপূর্ণ লাইভ আলোচনা করেছেন, যেখানে অনেক তথ্য তিনি দিয়েছেন যে আওয়ামী লীগের ভুল সূত্রে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায় আমেরিকা, এমন একটি তথ্য দিয়েছেন। চলুন ভিডিওটি পুরোটা দেখে আসি। তো আমার তো সারা জীবন ওইখানে, ওই দেশে। আমাকে আজকের প্রেক্ষাপট, আজকের অবস্থায় ভাবায়, কষ্ট দেয়, এবং এটাই স্বাভাবিক। এই পরিবর্তনটা বাংলাদেশের চলতি যে পরিস্থিতিটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল যে বিষয়গুলো আমাদের সবই একটা ভুলিয়ে দেওয়ার প্রবণতা, 47কে উজ্জ্বল করার প্রবণতা, 47 থেকে এক লাফে এরা 24-এ চলে আসতে চায়। এই বিষয়টা কিভাবে দেখেন? আসলে তো আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা আলোচনা করতে গেলে এটা অনেক বড় বিষয়। তো আপনি যদি এই ইয়েটা, আজকের যে পরিবর্তনের আওয়াজ বা আজকে যে পরিবর্তনের আস্ফালন, আমি বলবো যারা করছেন, 71কে মুছে দিতে না পারলে বাংলাদেশে এখন যারা রাজনীতি কন্ট্রোল করতে চাচ্ছে, দুইটা জিনিস, এটা আওয়ামী লীগকে ফিরিয়ে দেওয়াটা নয়, এখানে কিন্তু 71টাকে স্তব্ধ করে দেওয়ার যে প্রসেসটা চলছে, সেটা হলো 71কে করা। 71টা কি ছিল? 71টা বাঙালির স্বাধীনতা। বাঙালির স্বাধীনতাকে, যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, শুধু যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা জয়ী হয়েছি তা না। আমাদের এই যুদ্ধটা পুরো তৎকালীন সময়ের যে পৃথিবী দুইটা ভাগে বিভক্ত ছিল পরাশক্তির, সে একটা পরাশক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, চায়না এবং আমেরিকা। সো আমরা মনে হয় এই যে আওয়ামী লীগের দুঃশাসন বা অপশাসন বলে যে ন্যারেটিভ চালু হয়ে করে 71কে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। 71কে মুছে দিতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে আঘাত করতে হবে, তাকে বিলীন করে দিতে হবে। আপনি প্রত্যেকটা জিনিসের সিগনেচার দেখেন, সিগনেচার গুলো দেখলেই, এই যে কাজগুলোর সিগনেচার দেখলেই বুঝবেন 47 এটা সামনে না আনলে 71কে ছোট করা যায় না, 71কে মুছে ফেলতে হবে। এবং আমরা এই জায়গাতে কোনোভাবেই বাঙালি আপোষ করতে পারে না। 71 বঙ্গবন্ধু অঙ্গাঙ্গে বিষয় জড়িত, অবশ্যই। এবং বঙ্গবন্ধু পরিবারটা 75-এ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছেন বাংলাদেশে। বঙ্গবন্ধুর 2 মেয়ে বিদেশে থাকায় তখন বেঁচে গিয়েছিলেন। আজকে আবার বঙ্গবন্ধুর 2 মেয়েকে, জীবিত 2 মেয়েকে টার্গেট করা হয়েছে। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত 15 বছরে অকল্পনীয় উন্নতির শিখরে উঠেছে, এবং সেই পুরো বিষয়টাকে বাংলাদেশের যে সিগনেচার কথাটা বললেন, উন্নতির যে সিগনেচার গুলা বাংলাদেশে, সেই সিগনেচার গুলা বাংলাদেশ উপভোগ করছে। বাট এটা প্রচার করা হচ্ছে সমস্ত কিছু, ওই পজিটিভ সমস্ত কিছু এড়িয়ে নেগেটিভ যে প্রচারটা হচ্ছে, সবকিছু দুর্নীতি করা হয়েছে। এবং দুর্নীতিতে এই প্রচারণা, এই আক্রমণটা লন্ডন পর্যন্ত পৌঁছেছে। বঙ্গবন্ধুর নাতনি, যার জন্ম ব্রিটেনে, বাঙালিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ার কথা আমি বলি, অস্ট্রেলিয়াতে বাঙালিরা যারা আছেন, সর্বোচ্চ নির্বাচিত পদ হচ্ছে কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কাউন্সিলর পর্যন্ত কয়েকজন আছেন। কিন্তু এর বাইরে বাঙালির অগ্রসর সিগনেচারটা এখনো নেই। ব্রিটেনে বাংলাদেশের কয়েকজন এমপি আছেন,
এবং অনেকদিন পরে ব্রিটেনে প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী হয়েছিলেন, তিনি সেখান থেকে চলে আসতে হয়েছে। এই বিষয়গুলোকে একটু বলবেন? আমাদের মনে হয় দুজন মন্ত্রী, রুশনারা আলী এবং টিউলিপ সিদ্দিক। ওই যে আপনাকে বললাম এর আগেই যে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের রাজনীতির সাথে ভদ্রমহিলার কোনো যোগাযোগ নেই। বাংলাদেশের রাজনীতির বিষয়ে উনি অ্যাভয়েডই করেন বলতে গেলে। আমি দেখেছি অন্যরা যেভাবে কথা বলেন, টিউলিপ সিদ্দিকী কখনোই বাংলাদেশের রাজনীতি নিয়ে ওইভাবে কথা বলেননি, কারণ যেহেতু তার আপন খালা বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন। সো উনি পুরোপুরি ব্রিটিশ রাজনীতিবিদ হিসাবেই উনাকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করছিলেন। আমি ব্যক্তিগতভাবে দুই একবার উনার কাছাকাছি না, বাট উনারকে দেখেছি। ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো টার্মস নাই। এখন আপনি দেখেন, আমি আওয়ামী লীগের কোনো পদ পদবিতে নাই, কিন্তু আমাকে মানুষ আওয়ামী লীগের হিসেবে চিনে এবং আমি কাজ করি দলের জন্য, পদ পদবি ছাড়াই আমি কাজ করি। সেই জায়গায় টিউলিপ সিদ্দিকীর মতো মানুষের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নাই। উনি এই ডিস্টেন্সটা বজায় রাখেন বাঙালির আমাদের সাথে। তো আমরা এই এই এখন যে টিউলিপ সিদ্দিককে যে নিয়ে যে রাজনীতিটা আমরা করছি, এইটা বললে ওই যে কবর মরার পরে এক কবরে ঢাকনা ছিল, আরেক কবরে নাই। যে কবরে ঢাকনা নাই ওই কবরটা বাঙালির কবর, কারণ ওরা নাকি একজন আরেকজনকে টাইনা নামাইয়া দেয়। আর বাকি কবরগুলাতে আপনার এই গল্পটা মনে হয় আমার। আমি যখনই দেখি যে আমাদের টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতনি, উনার মেয়ের কন্যা, কিন্তু আদার ওয়ে উনি সবচেয়ে বড় পরিচয়টা ছিল উনি বাঙালি, উনি বাংলাদেশের বংশোদ্ভূত। সেই জায়গাতে আমরা যে অবস্থায় উনি গিয়েছিলেন, এটা আমাদের জন্য গর্বর ছিল। আমাদের সকলে মিলেই টিউলিপ সিদ্দিকীকে রক্ষা করা উচিত ছিল। টিউলিপ সিদ্দিকী ভুল করলে তাকে গিয়ে বলা উচিত ছিল আপনি ভুল করছেন। এখন বঙ্গবন্ধুর পরিবারকে আপনি আর্মিরা যখন ক্ষমতা নেয়, আপনি আমার থেকে অনেক বেশি এইটা জানেন যে ওরা রাজনীতিবিদের, আইয়ুব খানের আমল থেকে এটা হচ্ছে, রাজনীতিবিদের চরিত্র হরণ করে। কারণ রাজনীতিবিদের চরিত্র হরণ না করলে এই আর্মি তার যে অত্যাচার, নিপীড়ন বা অবৈধ ক্ষমতা দখলকে হালাল করতে পারে না। সে সহজভাবে মানুষকে আকর্ষণ করতে পারে না। এই জন্য মানুষকে আকর্ষণ করার জন্য যখন আপনি জবরদখল করবেন, তখন অন্য রাজনীতিবিদের চরিত্র হরণ করবেন। বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হরণের একটা প্রক্রিয়া চলছে, বঙ্গবন্ধু পরিবারকে হেয় প্রতিপন্ন করার একটা প্রক্রিয়া চলছে। আপনি ৭৫-এর পরে আপনারা আমাদের থেকে সিনিয়র ছিলেন, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় ডিজিএফআই এনএসআই এর যে রিপোর্টগুলো ছাপা হচ্ছে, মানে ওদের তৈরি করে দেওয়া যে রিপোর্টগুলো দিয়ে বঙ্গবন্ধুর সোনার মুকুট, বঙ্গবন্ধুর অর্থ এই সেই করলো। কিন্তু শেখ হাসিনা যখন ফিরে আসলেন, যখন জিয়াউর রহমান সাহেব তার সয় সম্পত্তি বা এরশাদ সরকার তাকে ফিরিয়ে দিলেন, তখন মাত্র ১৩০০ টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছিলেন। এম আই রাইট অর রং ফজলু ভাই? আপনি তো অনুসন্ধানী সাংবাদিক। তো আমাদের তো বঙ্গবন্ধু মরার পরে ওনার কোনো সয় সম্পত্তি পাওয়া যায় নাই, এগুলা সব ছিল ফেব্রিকেটেড। এখন সেম জিনিস, টিউলিপ সিদ্দিকী কোনো সম্পত্তি বাংলাদেশের নাই। টিউলিপ সিদ্দিকীর একটা বাড়ি আছে, সেই বাড়িটা ধারাবাহিকভাবে ওনার সবকিছুই আছে ওনার কাছে। কিন্তু আপনি যখন একটা গল্প, আমি গতকালকে দেখেছি মানবজমিনে একটা দস্যু বুনুরের গল্প বের হয়েছে, সিলেটের আমারই এলাকার ছোট ভাই, আমার সাথে খুবই সম্পর্কিত, রঞ্জিত সরকারের উপরে। আমি পড়তেছিলাম আর দস্যু বুনুরের কথা মনে হচ্ছিল যে সাংবাদিক এটা লিখেছেন উনি খুব ভালো করে রোমেনা আফাজের দস্যু বুনুর পড়েছেন। ওই চিত্রটাই শুধু ওই যে আপনার নাম ঠিকানা বদলে দেওয়া হয়েছে, বাকিটা দস্যু বুনুর। সো আমরা এই যে ব্যক্তি চরিত্রের উপরে আঘাত করে রাজনীতিতে কতটুকু লাভবান হব, কতটুকু লাভ হবে আমি জানি না, তবে ক্ষতি হবে, দেশের ভাবমূর্তি নষ্ট হবে। আগামীতে এই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে আপনার রাজনীতিকে যে ঘোলাটে করা হচ্ছে, সেটা টিট ফর ট্যাট হয়ে যাবে, একজন আরেকজনকে করতে থাকবো। সেই ধারাবাহিকতায় আমাদের এই ইংল্যান্ডে আমরা যে ব্রিটিশ বাঙালি, আমাদের রাজনীতির এগিয়ে যাওয়াটাকে স্থবির করে দেওয়া হচ্ছে। আমি নিজের পায়েই কুড়াল মারছি।
সো আমি এইটাকে খুব ভালো দৃষ্টিতে দেখছি না। এবং টিউলিপ সিদ্দিকী, আমি আমার ফেসবুকেও লিখেছিলাম, উনি এই দেশে পড়াশোনা করেছেন, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত নির্লোভ একজন মানুষ। তিনি ওই জায়গা থেকে ফিরে আসবেন। মানে আপনি বলতে চাচ্ছেন টিউলিপ আবার ক্ষমতার রাজনীতি ফিরে আসবেন, কিন্তু ব্রিটিশ রাজনীতির কি এর কোন নজির আছে এইভাবে ফিরে আসে? উনি ওনার বিরুদ্ধে তো আসলে কোনো প্রমাণিত হয় নাই, ওনার দুর্নীতি প্রমাণিত হয় নাই। সো এই দুর্নীতি আপনি যারা ফিরে আসে নাই তাদের কিন্তু দুর্নীতি প্রমাণিত হয়েছে, অথবা তারা সেই দুর্নীতির সঠিক দিতে পারেননি, এভিডেন্স দিতে পারেননি যে তারা করেন নাই। টিউলিপ সিদ্দিকী সেটা দিতে পারবেন আমার বিশ্বাস। কারণ আমার যতটুকু নলেজে বা আমি যতটুকু জেনেছি তিনি সেটা পারবেন, এবং এই পর্যন্ত তার দল তো অনুসন্ধান করেছে এগুলা। আপনি দলের ভিতরে তো তার বিরুদ্ধে মানুষ আছে, তার এই সিটে আরেকজন চলে আসার জন্য সেও কাজ করতেছে, সেইগুলো অনুসন্ধান করবে। টিউলিপ সিদ্দিকীর এখন যেটা করণীয়, আমি এখানে বঙ্গবন্ধুর অনুসারী হিসাবে নয়, আমি ব্রিটিশ বাঙালি হিসাবে বলছি, টিউলিপ সিদ্দিকী এখন আরো অধিক কাজে ঝাঁপিয়ে পড়া উচিত। উনি নিজেকে গুটিয়ে নিলে উনার অপরাধ প্রমাণিত হয়ে যাবে। আমি সেটা আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে। আমি জানি আপনার এই অনুষ্ঠান দেখবেন ওনারা। টিউলিপ সিদ্দিকীকে তার যে কাজগুলো রয়ে গেছে, এমপি হিসাবে উনি যে মন্ত্রী হিসাবে যে শপথ নিয়ে যে কাজগুলো হাতে নিয়েছিলেন, সেই কাজগুলোর সাথে আরো বেশি করে কাজ করা উচিত, যেটা ব্রিটিশরা মূল্যায়ন করবে। ব্রিটিশরা কিন্তু কাজের মূল্যায়ন করে। হ্যাঁ, আপনি বাইরে আপনি যেটা তুলতে চাচ্ছেন যে বাংলাদেশে উনার উপরে একটা মামলা হবে, মামলা হওয়ার পরে রায় হয়ে যাবে, সেই রায় নিয়ে বলবেন উনি উনার চরিত্র খারাপ। তো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে এখানে বিচার্য হবে না। এখানে বিচার্য হবে টিউলিপ সিদ্দিকীর কাজ এবং আইন, ব্রিটিশ আইন কি বলে। ব্রিটিশ আইনে যদি সে কোনো না হয়, অপরাধী না হয়, এবং উনি যদি রাজনীতিবিদ হিসেবে কাজ করে যান, ব্রিটিশরা তাকে মূল্যায়ন করবে। ব্রিটিশরা ওই রাজনীতি করে না, একে অন্যকে টানে কবরে বেচতে যাইতে বাধা দেয় না কেউ কাউকে। আপনাদের তথ্য কি বলুন, উনি কি গুটিয়ে নিয়েছেন নিজেকে, না ওই আসনে লেবার পার্টির? আমার কাছে মনে হচ্ছে উনি একটু মেন্টালি ডাউন। আমি যতটুকু অবজারভেশন, আমার কাছে মনে হচ্ছে উনি মেন্টালি ডাউন। আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে ওনার কাছে, উনি ওনার এই ইয়েটা থেকে বের হয়ে এসে কাজ শুরু করা। লেবার পার্টির রুশনারা আলী বা অন্যদের ভূমিকা কি এ ব্যাপারে? লেবার পার্টি, রুশনারা আলী, না আমার মনে হয় বাঙালিদেরকে নিয়ে না, বাট উনি, আপনি যদি বাঙালিদের সাপোর্ট বলেন, বাঙালি আদার্স, ওই যে আপনার বেহেশতের আর দুজকের মাঝখানে কবরের ঢাকনা। সো আপনি তাকে সাহায্য করা বা তার রাজনীতিটার ফিউচার উনার উপরেই ডিপেন্ড করতেছে, অন্য কারোর উপরে ডিপেন্ড করতেছে না। এবং লেবার পার্টি উনার পাশে আছে, লেবার ফুল পার্টিটা। আমি ইন্ডিভিজুয়ালি রুশনারা আলী বা আরো দুইজন কারা আছে ওদের নাম জানি না আমি, তো আমি মনে করি না যে তারা খুব একটা সাহায্য করবেন, কারণ এরা আপনার কমিউনিটি ভোটের জন্য ওনাদের একটা, ইস্ট লন্ডনের যারা এমপি হন বাঙালি থেকে, যে রুশনারা এবং এরা বাঙালি কমিউনিটিটাকে খুব বেশি ভয় পান, এবং যার কারণে উনারা এখন, এবং সরকারের বাংলাদেশ সরকারের যে পট পরিবর্তন হয়েছে, এইটাকে তো ওনারা বিবেচ্য করেই আগাবেন। ওনারা টিউলিপের স্বার্থ দেখবেন না বা বাঙালির স্বার্থ দেখবেন না, ওনারা দেশের ওই রাজনীতি প্রেক্ষাপটে ওনারা কাজ করবেন। এটা আমি স্পষ্ট ভাবে বলছি, ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। ব্রিটেনে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে উভয় পক্ষই বেশ শক্তিশালী। ব্রিটেনে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ, যারা চিহ্নিত, যারা, তাদের ভূমিকা কি এখন এই ব্যাপারে? মুক্তিযুদ্ধের বিরোধীরা বা এই দেশে গত 17-18 বছরে একটা বিশাল শক্তিশালী অবস্থান গঠন করেছে। এইটা আওয়ামী লীগ সরকারের বা আমাদের ব্যর্থতা ছিল। আমরা আমাদের ছোট আপা জননেত্রী শেখ হাসিনার ছোট বোন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এখানে থাকার পরেও আমরা এখানে ওইভাবে কাজ করতে পারিনি।
আমি বলবো আমার ইয়েতে আমরা তাদের বিপরীতে আমরা কাজ করেছি, আমাদের বিশাল সংগঠন আছে, কিন্তু তাদের বিপরীতে আমরা যে কাজগুলা করা দরকার সেটা করতে পারিনি। আপনি ইস্ট লন্ডন কেন্দ্রিক ব্রিটেন 71-এ মুক্তিযুদ্ধের জন্য যেটা করেছে ইতিহাস সারা জীবন সেটা মনে রাখবে। সেই ব্রিটেনে চৌধুরী মঈনুদ্দিন প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়। সেই ব্রিটেনে চৌধুরী মঈনুদ্দিন ইস্ট লন্ডন মসজিদ এবং ইয়েতে থাকে, আমরা সেখানে কোনো কাজ করিনি। চৌধুরী মঈনুদ্দিন বা আরো যারা পলাতক দেশদ্রোহী দেশের বিরুদ্ধে বসে কাজ করেছে এখানে, তাদেরকে আমরা কেউ টাচই করতে পারিনি। আমাদের এটা রাজনৈতিক ব্যর্থতা, এটা স্বীকার করতে হবে। আপনার মসজিদ কেন্দ্রিক, আমি ধর্মবিরোধী না, কিন্তু মসজিদ কেন্দ্রিক যে রাজনীতি, মসজিদ কেন্দ্রিক রাজনীতি আমরা এখানে খুব প্রবলভাবে বেড়ে গেছে। তার বিনিময়ে তার বিপরীতে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সেই পরিমাণ অগ্রসর নয়। আমরা নিজেদের কর্মীদের মধ্যে মিটিং মিছিলে সীমাবদ্ধ থেকেছি, এর বাইরে আমরা কোনো, আমাদের দল, আমার দল আওয়ামী লীগ কোনো কাজ করেনি। এটা এই প্রত্যেকটা কথাই কিন্তু আমি যেগুলা বলছি এটা নিয়ে আমাকে অন্যভাবে জবাবদিহি করতে হবে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করেন আমরা কি কি কাজ করেছি যেটা আমাদের উপকারে লাগে। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বসার একটা জায়গা নেই ইস্ট লন্ডনে, স্থায়ী একটা বসার জায়গা নেই আওয়ামী লীগ। এবং ইংল্যান্ডের কোনো মিডিয়াতে আমাদের কোনো অবস্থান নেই। ইংল্যান্ডে যে কমিউনিটি মিডিয়াগুলো আছে কোনোটা মিডিয়াই আমাদের না। ইভেন কি জনমত, যেটা আমাদের আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দের উৎসাহে অনুপ্রেরণায় জন্ম নিয়েছিল যে জনমত, সেই জনমতও আমাদের হাতে নেই। তো আমরা মিডিয়াতে আমাদের কোনো অবস্থান নেই। ইংল্যান্ডের প্রেস ক্লাবে আমি মেম্বার হতে চেয়েছিলাম, তারা বলেছে উনি অতি আওয়ামী লীগ, উনাকে মেম্বার করা যাবে না। এবং আমাকে সেইখানে আমাদের অনেক লোক আছেন, কেউ কোনো সান্ত্বনা বাণীও শুনাননি। আমার যে লিডাররা প্রেস ক্লাবে আছেন ওনারা ওদের লেজুর ভিত্তি করেন, স্ট্রেইট ওয়েদের লেজুর ভিত্তি করেন। জুয়েল রাজ একজন, আপনি হয়তো চিনতে পারেন জুয়েল রাজকে, জুয়েল রাজের মতো মানুষ প্রেস ক্লাবের মেম্বার হতে পারেনি, প্রেস ক্লাবে নির্বাচন করে জয়ী হতে পারেনি, কারণ ওই যে সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাচ্ছে সব। আর আমরা আপনার যে রাজনীতি করছি সেই রাজনীতি গঠনমূলক হচ্ছে না। গঠনমূলক হলে আমাকে একটু প্রমাণ দিক যে গঠনমূলক। আমাদের এটা মিডিয়া হাউস নাই, আমাদের এটা আওয়ামী লীগের 15 বছর ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা, ছোট আপা, বঙ্গবন্ধু কন্যা, কনিষ্ঠ কন্যা এই দেশে থাকেন, আমাদের আওয়ামী লীগের এটা বসার জায়গা নেই, একটা অফিস নেই। হাউ শেম ইট ইজ, কত দুঃখজনক। 15 বছর ধরে আওয়ামী লীগের একটা কমিটি না 14 বছর ধরে আছে, কেউ কথা বলে না, বললেই জননেত্রী শেখ হাসিনার দোহাই দেয়। আওয়ামী লীগের কমিটি থাকতে হবে তো ভাই। আওয়ামী লীগের কমিটি আপনার সারে কমিটি নাই। সারে একটা, আমি এই এলাকায় থাকি, 26 বছর আগে না 27 বছর আগে কে একজন প্রেসিডেন্ট হয়েছিলেন, তারা কিছু হলেই বলে কমিটি আছে, কিন্তু কোনো অনুষ্ঠান নাই। বিশাল কমিউনিটি আছে আওয়ামী লীগের, তারা যারা আছেন নেতৃত্বে তারা তাদের নিজস্ব লোক যেখানে বেশি সেখানেই যান। ওনারা আপনার ব্রেডফুডে যান, কারণ ওইখানে আওয়ামী লীগের সেক্রেটারির জগন্নাথপুরের লোক আছেন। প্রথমে উনি জগন্নাথপুর খুঁজবেন বা সুলতান শরীফ সাহেব নন সিলেটি লোক খুঁজবেন, কমিটি হবে না, কাজ হবে না। এইভাবে চলতেছে আওয়ামী লীগ। আগামীতে যদি ইয়ে হয়, উনাদের সদয় হয়, উনারা সদয় হন, তাহলে হয়তো আমরা বিশাল ভূমিকা, এখানে অনেক অজস্র কর্মী, নেতা কর্মী আছেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, কিন্তু দল করেন, এখনো দলের জন্য কথা বলেন। সেটাই আওয়ামী লীগের শক্তি, সেটাই আওয়ামী লীগের ক্ষমতার উৎস, শক্তির উৎস। 5 আগস্টের পরে আওয়ামী লীগের কার্যক্রম কি ছিল সেখানে? আওয়ামী লীগ কিছু প্রতিবাদ সভা করছে রেগুলার বেসিস, বাট এটা তো ডাউনিং স্ট্রিটে গিয়ে একটা ইয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে, আমিও ছিলাম সেখানে, যত সামান্য মানুষ ছিলেন, যদিও মিডিয়াতে অনেক শক্ত করে বলা হবে অনেক মানুষ ছিলেন, এখানে 200-300 মানুষ ছিলেন, 300-র মতো মানুষ ছিলেন, আর কিছু মানুষ আসা যাওয়া করেছেন, সর্বসাকুল্যে 300-350 মানুষ ছিলেন। আমরা
গত কিছুদিন আগে শহীদ মিনারে আওয়ামী লীগের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটা ঘটেছে আমাদের সাংগঠনিক ইয়ে ছিল না, কমিউনিকেশন, সাংগঠনিক যে ইয়েটা, যোগাযোগ ব্যবস্থা সেই রকম ছিল না। সেই রকম মানুষ এখন এই মুহূর্তে আমাদের যথেষ্ট মানুষ জনসমাগম করেই এটা করা উচিত। আমরা সেই রকম কোনো সাড়া পাই নাই, আমি যাই নাই, আমি দেখে আসছি, দূর থেকে বসে দেখে আসছি, মানে ভিতরে ঢুকি নাই। শহীদ মিনারের সামনে গিয়েছি অনুভূতি থেকে, কিন্তু শহীদ মিনারে যাইনি। তা আওয়ামী লীগ সেইভাবে লোক সমাগম করে যায়। এখন এইখানে আপনার যেহেতু প্রতিপক্ষ আপনার উপরে, তারা সবগুলা দল এক জায়গায়, ইসলামিক মুভমেন্টের দলগুলা, আপনি বিএনপি, লেফটিস্ট, সবাই আমরা কিন্তু এখানে একক। আওয়ামী লীগের কোনো মিত্র নাই। আওয়ামী লীগকে লড়াই করতে হবে আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের সমর্থক, এদেরকে নিয়ে। তাহলে এদেরকে মূল্যায়ন করতে হবে, এদেরকে যোগাযোগ করতে হবে। এখন আপনি ডাক দিলেই আমি আসবো, আপনি 15 বছর আমাকে ডাকেনও নাই, আমাকে যাওয়ার পরে আমাকে মূল্যায়নও করেন নাই, এখনো যে আপনি ডাকলেই আমি চলে আসবো, আপনি এটা ভাবলে হবে না। এটা সাংগঠনিক কথা বলছি। প্রত্যেকের জায়গা থেকে কাজ করছে, প্রত্যেকের জায়গা থেকে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সাহায্য করছে। দেশে যারা নিগৃহীত হচ্ছে, দেশে যারা আত্মগোপনে আছে, আওয়ামী লীগের যত মানুষ এখানে আছে সবাই তার নিজস্ব কিছু মানুষকে সাহায্য করতেছে। আপনি হয়তো সাংগঠনিক ভাবে করতেছে না, সংগঠিত ভাবে করছে না, কিন্তু সে তার মতো করে যাচ্ছে। এটা আমি হলফ করে বলতে পারি, আমরা সবাই করছি। এমনি আমরা যতটা জানি ব্রিটেনে লেবার পার্টির সাথে আওয়ামী লীগের লোকজনের সম্পর্ক সবসময় ভালো। তা আপনাদের কি মনে হয় লেবার পার্টির লোকজনের নেতৃত্ব, স্থানীয় লোকজনের মাঝে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মনোভাবটা কিরকম? বাড়ি ভাই, বিদেশের আমাদের সাথে ধরেন লেবার পার্টির সম্পর্ক খুব ভালো, কারণ সেই সময়ে আমাদেরকে 71-এ লেবার পার্টির মানুষজন আমাদেরকে সাহায্য করেছিলেন বেশি। কিন্তু ফরেন পলিসি, ব্রিটেনের ফরেন পলিসি, ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি এবং আমেরিকার ফরেন পলিসি, এর বাইরে গিয়ে আওয়ামী লীগ লেবার পার্টি থেকে খুব উপকৃত হবে এই মুহূর্তে, সেটা আমার জ্ঞান বুদ্ধিতে আমার মনে হয় না। লেবার পার্টি তার নিজস্ব গতিতে চলবে। হ্যাঁ, অন্যায় কিছু হলে সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারে। অন্যায় কিছু হলে আপনাকে যখন তারা অন্যায়ের প্রতিবাদ করবে, তখন অটোমেটিক্যালি সেটা আওয়ামী লীগের উপর কোনো অন্যায় হলে আওয়ামী লীগের জন্য সাহায্য হিসেবে দেখা যাবে। সো পলিটিক্স, যে তাদের ওয়েস্টমিনিস্টার যে পলিটিক্স, এইটাতে আওয়ামী লীগের জন্য বিশেষ কোনো ফায়দামান হবে সেটা না। আওয়ামী লীগ যেটা করতে হবে, বর্তমান প্রেক্ষাপটে যা কিছু হচ্ছে বাংলাদেশে, সেইগুলাকে আরো শক্তিশালী ভাবে তুলে ধরা দরকার। মিডিয়া মাধ্যমে আমরা ডকুমেন্টারি তৈরি করতে পারি, সেই ডকুমেন্টারি নিয়ে দিতে পারি। বিভিন্ন নেতারা যে বক্তব্য রাখছেন, যে ভুল বক্তব্য রাখছেন, আপনার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখছেন, সেইগুলোকে আমরা জড়ো করে তাদের কাছে দিতে পারি, তাদেরকে বলতে পারি তোমরা এইসব নিয়ে ডিসকাশন করো। এগুলা মানবতার, শুধু বাংলাদেশের মানুষ নিয়ে তো না, বিশ্ব মানবতার উপরে এইগুলো আঘাত আসবে কিনা না, সেই জায়গাতে আমাদেরকে পিন পয়েন্ট করতে হবে যে এই কাজগুলো ধীরে 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 কোথায় গিয়ে দাঁড়াবে। কারণ আমি যেমন এখানে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে রিলেটেড, আপনার ধর্মভিত্তিক উগ্র অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্মভিত্তিক না, উগ্র সাম্প্রদায়িক রাজনীতির যে ধারা বীজ বিপন করা হচ্ছে, সেটা পৃথিবীব্যাপী এটা ইয়ে করবে, রিলেট হবে। কারণ আমরা তো এখন আপনার গ্লোবাল ভিলেজে বাস করি। আপনি অস্ট্রেলিয়া আছেন, আমি ইংল্যান্ডে আছি, আমার পরিজন বাংলাদেশে আছে, দ্যাট ইজ গ্লোবাল ভিলেজ আমরা। সো আপনাকে বাংলাদেশে যদি একটা সমস্যা হয়, সেটা আপনাকে যেমন এফেক্ট করবে, আমাকে তেমন এফেক্ট করবে। সেটা প্রতিষেধক আপনি যেমন ব্যবহার করবেন, আমিও তেমন ব্যবহার করবো। সো এটা পুরো পৃথিবীটাকে ঘিরে ফেলবে। তো এখন এই জন্য বিশ্ব মানবতা বা বিশ্ব নেতৃবৃন্দকে আমাদেরকে ওইভাবে
সজাগ করতে হবে, তাদেরকে জানাতে হবে অ্যাকচুয়ালি কি ঘটছে বাংলাদেশে। বাংলাদেশের মিডিয়া এখন তার, আপনি আমার থেকে আবারও বলছি, বারবার এই কথাটা বলছি কারণ আপনি আমার গুরুজন, বাংলাদেশের মিডিয়া গত 15 বছর শুধু বলতো, মিডিয়াতে এসেই বলতো আওয়ামী লীগ এই ভুল করেছে ওই ভুল করেছে, সেটার সাথে বলতো বাংলাদেশে মিডিয়ার কোনো স্বাধীনতা নাই, বলার স্বাধীনতা নাই। আপনাকে গালি দিয়ে বলছে বলার স্বাধীনতা নাই। এখন গালি তো না, তেল মেরেও তারা খুশি করতে পারতেছে না এবং কোনো সত্য প্রকাশ পাচ্ছে না। বাংলাদেশের থেকে মিডিয়ায় যে কথাগুলো আসছে, যারা কোনো একটা জায়গা থেকে এগুলা বানিয়ে দেওয়া হয়, এইটা বোঝার জন্য, এটা জানার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই। আপনাকে বিজ্ঞানী ঢাকা ইউনিভার্সিটির আসিফ সাহেবের কাছে আইন বিশেষজ্ঞ পড়ারও দরকার নেই, আর আপনার সাংবাদিকতাও পড়ার দরকার নেই। আমার মতো সাধারণ খেটে খাওয়া মানুষ এটা বুঝে যে একটা নিউজ পড়লেই বোঝা যায় এই নিউজটা কিভাবে বানানো হয়েছে। তো আপনি সাংবাদিকরা স্বাধীনতা এখন ভোগ করতেছেন, মাশাআল্লাহ। উনাদেরকে বলবো ওই 2-4 জন মানুষ, মাসুদ কামাল সাহেবদের মতো 2-4 জন মানুষ কথা বলছেন, বাট উনারা বেশি বললে আবার ভবিষ্যতে মানুষ আপনাদেরকে, ওরা যদি বেশি হয়ে যায় ওরা পাগল হিসাবে সাব্যস্ত করে ফেলতে পারে। ফজলুর রহমান সাহেব কিছু সত্য কথা বলেন, উনাকে আপনার খুব বেশি দেরি নাই উনাকে মানুষ পাগল বলতে, কারণ সত্য যখন আপনি বলা শুরু করবেন, সমষ্টিগতভাবে যখন বলবেন না, একলা বলবেন, তখন আপনাকে পাগল বলবে। ফজলুল বারীকে অনেকে পাগল বলে, কারণ আপনি একলা বলেন। বুঝতে পেরেছি? এখন বাংলাদেশের যে অবস্থাটা, বাংলাদেশের টার্গেট, এই ক্ষমতাসীনদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে বাইরে রাখা। আওয়ামী লীগকে ব্যান করে হোক, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে হোক, আওয়ামী নির্বাচনে বাইরে রাখা। আবার যুক্তরাজ্য থেকে প্রথম উচ্চারণ এসেছে বাংলাদেশের সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন দরকার। জাতিসংঘের রিপোর্টও এই কথাটা আছে। গতকালকে ভারত এটা বলতে শুরু করেছে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া দরকার বাংলাদেশে। যুক্তরাজ্য, আপনি একটা ইঙ্গিত দিলেন, আসলে যুক্তরাজ্য, শুধু যুক্তরাজ্য না, অস্ট্রেলিয়ার কথা আমরা জানি, আমেরিকা যেদিকে যায় এইসব দেশ সেদিকেই কিন্তু আমরেলাটা ধরে, আমেরিকার বাইরে যায় না, কিন্তু আমেরিকান ইয়েটা যায় না। সেটা ট্রাম্প আসার পরে অনেকে অনেক কিছু ভেবেছিলেন, ভারতও অনেক কিছু ভেবেছে। ভারতে যখন টেরিফ আরোপ হলো, ভারত নিজেই নিজেকে নিয়ে পেরেশান যে তার টেরিফের বিষয়টা নিয়ে সে ট্রাম্পকে আস্তে আনতে পারছে না। যুক্তরাজ্যকে এই বক্তব্য অটল রাখে, বাংলাদেশে সব দলের অংশগ্রহণ নির্বাচন দরকার। এই অটল রাখতে আপনারা খুব শক্তিশালী একটা প্রবাসী উইং সেখানে আছেন, সেটা কি করতে পারেন আপনারা? সেটাও যে বললাম আপনাকে, বিভিন্ন সেমিনারের মাধ্যমে, বিভিন্ন ডকুমেন্টেশনের মাধ্যমে এই জায়গাতে কাজ করতে হবে। বিদেশি আপনার বিভিন্ন এজেন্সির সাথে, তাদের নিউজ এজেন্সি, ব্রডকাস্টিং এবং প্রেসার কমিটি, এই দেশে আপনার অনেকগুলো প্রেসার কমিটি আছে, প্রেসার গ্রুপ আছে, কমিটি না সরি প্রেসার গ্রুপ আছে, তাদের সাথে আমাদেরকে যোগাযোগ করতে হবে। সেই যোগাযোগের জন্য যে মেধাবী মানুষজন, আওয়ামী বঙ্গবন্ধু প্রেমী মেধাবী মানুষজনকে একত্রিত করতে হবে। আপনি যদি এখন ইয়েতে গিয়ে আপনি হাউস অফ লর্ডসে 10 জন মেম্বারের সাথে বসে আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকে গ্রামের ইয়ের মতো, গ্রামের 4 স্টলে মানুষকে বোঝানোর মতো, তাহলে তো হবে না। আপনাকে ওই জায়গাতে কাজ করতে হবে। আপনি এটাকে পরিকল্পিতভাবে আপনাকে আগাতে হবে। সেই পরিকল্পনাটার সাথে আপনি এই দেশের মেইন স্ট্রিমে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক মারাত্মক জিনিস। আপনি মিনমিন করলে আপনাকে চলবে না। বঙ্গবন্ধুকে আপনি দেখবেন, যদি কোনো যতগুলো ভিডিও আছে, বঙ্গবন্ধু, আব্দুল সামাদ আজাদ, এরা শোল্ডার বড় করে হাঁটে। সুরঞ্জিত সেনগুপ্ত যখন এরকম করে দাঁড়ায়, এই আপনার মাথা নিচু করে, মাথা ঝুঁকে রাজনীতি হয় না ভাই। আপনি বিদেশিদেরকে বুঝাতে পারবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। আপনাকে ওইভাবে মানুষ রিক্রুট করে, আপনার গবেষণা করে, ভালো ভালো শিক্ষিত লোকদেরকে গবেষণাপত্র বানাতে হবে, তারপরে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে।
আপনি প্রেস নোটের মতো করে লিখে নিয়ে গিয়ে কথা বললে এদেরকে বোঝাতে পারবেন না। সো আমরা মনে হয় আরেকটু সংগঠিত হয়ে এবং সঠিক তথ্যগুলো বাংলাদেশের যে অবস্থা এইগুলো নিয়ে আসতে পারি। গণতন্ত্রের জন্য আজকে আপনি নিজেই বলছেন যে আমেরিকা যেদিকে যাবে তারা সেদিকে যাবে। আমেরিকার আমি এই প্রসঙ্গে আসার আগে ছোট্ট একটা গল্পের মতো একটা কিছু বলতে পারি। আমার পরিচিত এক লোকের বিয়ের ঘটকালি করেছিলাম আমি। তো আমার বন্ধু মানুষ, ধামধুম করে বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার পরে সে আমাকে বলল, ইট ইজ নট মাই কাপ অফ টি। আমি তো ভুল করে ফেলছি, তোমরা চাপাচাপিতে বিয়ে করে ফেলছি। ওকে, এখন কি করতে হবে? আমার বউ ছাড়াইয়া দাও, আজ এতদিন হয়ে গেল তোমরা বউ ছাড়াই দিতে পারো। তো শুনতে শুনতে আমি একদিন তাকে বললাম যে ভাই, তুমি কিছুদিন আগে বলছো যে বিয়ে করা তোমার ভুল হয়েছে, এখন বউ ছাড়া দিতে বলতেছো। বউ ছাড়া দেওয়ার পরে তুমি বলবা, হ্যাঁ আমার তো তখন মাথা ঠিক ছিল না, তোমরা আমাকে কেন বুঝাইলে না, আমাকে বউটা ছাড়াইয়া দিলে। আমেরিকার অবস্থা হয়েছে তাই। আপনি মুশাররফ, পাকিস্তানের ওই যে কি মুশাররফ, পাকিস্তানের আর্মি ইয়ে ছিলেন যে পারভেজ মুশাররফকে ক্ষমতায় যারা আনলো, আনা আপনার এর আগের নওয়াজ শরীফকে দেশ থেকে বের করে দিল, তাই না? নওয়াজ শরীফকে দেশের ভিতরে ঢুকতে দেয় না পারভেজ মুশাররফ। নওয়াজ শরীফ খুব বাজে লোক, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় আইন টাইন করে তাকে ইয়ে দিয়ে দেওয়া হলো, সাজা টাজা দেওয়া হলো। এখন কে ক্ষমতায় পাকিস্তানে? নামে বেনামে তো ওই নওয়াজ শরীফই ক্ষমতায়। তো কেউ যদি মনে করে, যেমন ইউনূস সাহেব বা এখন যে রেজিম বাংলাদেশে ক্ষমতা দখল করে আছেন আমেরিকার স্বার্থে, আমেরিকা তার স্বার্থ ছাড়া আপনাকে পীড়িত করবে না। এই পীড়িত যে কোনো সময় আপনার ঘুরে যাবে। এই পীড়িত যখনই তাদের সাথে, আজকে আপনি একটু আগে বলছেন যে ইন্ডিয়া তার বিষয় নিয়ে সে ব্যস্ত, ইন্ডিয়ার সাথে যখন তার চায়না ফ্লিকশনে যখন ইন্ডিয়াকে তার দরকার হবে তখন সে ছাড় দিয়ে দিবে। ইন্ডিয়াকে বলে ঠিক আছে তুমি বাংলাদেশের দিকে আমি আর নজর দিচ্ছি না, ইউনূসকে সরাইয়া দিব, ইউনূসকে আর কিছু দিব না। দেন ইমরান খান আসলো পাকিস্তানে, এবং আপনার জনগণের ভোটেই তো আসলেন ইমরান খান, ল্যান্ডস্কেপ বিজয়। আমেরিকার ইন্টারেস্ট যে জায়গায়, ওই জনগণের বিজয়েও কোনো কাজ হয় না। ইমরান খান আউট, সেই দুর্নীতিবাদ নওয়াজ শরীফ এখন পাকিস্তানের ক্ষমতায়। নওয়াজ শরীফের ভাই মেয়ে, ওনার বউ ক্ষমতা চালাচ্ছে, তাই না ইয়ে ভাই, বাড়ি ভাই? তো আমরা এত, আমেরিকা বৃহৎ দেশ, আমেরিকার সাথে যে কোনো কারণে হোক আমাদের এই হ্যারিকে টমাস থেকে শুরু করে আপনার মাজিনা, দেন পিটার হাস, ওনাদের সাথে আমাদের এটা সম্পর্কের অবনতি ঘটেছে। সেই জায়গাতে আপনার লাস্ট minute.com বাইডেন দেখছেন যে আর সুযোগ নাই, ইয়েকে ঢুকাই দিয়ে যাইতে হবে, আমার লোক এখানে শেখ হাসিনাকে একটা শাস্তি দিয়ে যাইতে হবে, ওনারা দিয়ে গেছেন। বাট ভবিষ্যতে যে আবার শেখ হাসিনাকেই মহামানব অতিমানব বলে আবার তারা ক্ষমতায় নিয়ে আসবে না, সেটাও জনগণ যদি ভাবে, কোনো বুদ্ধিজীবী যদি ভাবেন, আমার আপনার নিম্ন বুদ্ধি কম মগজের মধ্যে এটা ঢুকে না। আমি যেটা দেখি, যেটা বুঝি, আমেরিকা যে কোনো সময় ও আমার ভাইয়ের মতো বলবে আগেরটা ভুল করেছিলাম, এইটা আবার শুধরাতে হবে, এবং বারবার এই শুধরাতে মধ্যে তারা তালেবানের সাথে শেখেন করে নাই, তারা তালেবানের সাথে শেখেন করেছে। তার হিলারি আইএসএস আইসিএসিএস গঠন করে সিরিয়ায়, আবার তাদেরকে সন্ত্রাসী ঘোষণাও করেছে। সো আমরা তো এই রাজনীতিগুলো দেখেই আপনার, আপনিও বৃদ্ধ হয়েছেন, আমিও আপনার ছোট ভাই ছিলাম, এখন আমিও বুড়ো মানুষ হয়ে গেছি, এই রাজনীতি দেখেই আসছি। এখন আমাদের বিশ্ব গ্লোবাল ভিলেজে বসবাস করতে হলে বৃহৎ শক্তির সাথে আমাদেরকে ইয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। এখন আমেরিকা আওয়ামী লীগের আপনার 71-এ আমেরিকা বিরোধিতা করেছিল বলে যে তার সাথে আমরা সম্পর্ক রাখবো না, নট দ্যাট। বঙ্গবন্ধু সেটা চেষ্টা করেছেন, শেখ হাসিনা সেটা চেষ্টা করেছেন, কারণ আমেরিকার সাথে আমাদের বাণিজ্য যে বিষয়টা, আমাদের প্রধান সম্পদ গার্মেন্টস, আমরা গার্মেন্টস দিয়ে তার সাথে আমাদের রিলেশন, এবং আমেরিকা যদি কখনো গার্মেন্টস থেকে মুখ ফিরায়, ইউরোপিয়ান ইউনিয়নও মুখ ফিরিয়ে নিবে, কারণ এটা ইউরোপিয়ান ইউনিয়ন তো তারই করদ রাজ্য, তারই একটা ডিপার্টমেন্ট আমেরিকা।
আমার ইয়েতে আপনি যদি সেন্সর করেন তো করতে পারেন, আর না করলে আমি খুশি হব এই জায়গাটা, যে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, এগুলো তো আমেরিকারই একটা এজেন্সি। সো আপনি তার সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, যে দলই ক্ষমতায় থাকুক, যারাই ক্ষমতায় থাকুক, বাট সব স্বার্থ বিসর্জন দিয়ে নয়। আমি বাজার করতে গেলাম, আমি বাজার থেকে দোকানি তার একটা দাম বললো যে এটার দাম 20 টাকা, আমি যদি 15 টাকা দিয়ে কিনতে পারি তাহলে আমি ক্রেতা হিসাবে সফল। আর সে যদি 15 টাকার জিনিস 20 টাকায় আমার কাছে বেচতে পারে, সে বিক্রেতা হিসাবে সফল। এখন এই সফলতা আমি কোন দিক থেকে আমি সফল হব সেটা আমাকেই নির্ধারণ করতে হবে। এই জন্যই সাহসী মানুষ দরকার নেতৃত্বে, আপনার মতো সাহসী সাংবাদিক দরকার, যারা সত্য বলতে পিছপা হবেন না, বাংলাদেশের জন্য বলতে হবে। সরকারকে শুনতে হবে, আপনি ক্ষমতায় আসলেই মানুষের কথা শুনবেন না, আপনাকে গোপনে হলেও আপনি মানুষের কথা শুনতে হবে, মানুষের সাথে বসতে হবে। তৌহিদ, আপনি বাংলাদেশের গ্রাউন্ড থেকে বাংলাদেশ সম্পর্কে কি খবর পাচ্ছেন আপনি? বাংলাদেশের গ্রাম এখন, আগে রাজনীতিটা শহরে আমরা মারামারি করতাম পুলিশের সাথে হোক বা দলের সাথে হোক, গ্রামে গিয়ে আশ্রয় নিতাম। গ্রামটা ছিল নিরাপদ, অভয়ারণ্য, সুন্দরবনের মতো, পশুদের জন্য সুন্দরবন। আর আমাদের রাজনীতির যে আপনার উত্থাল সময় আমরা যখন রাজনীতি করেছি, আমাদের আশ্রয়স্থল ছিল। এখন রাজনীতিটা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, কেউ কাউকে মানে না। আপনি গ্রামে, আপনার তো বয়স 60-এর কাছাকাছি কোনো একটা জায়গায় হবে, আমার বয়স 60-এর কাছাকাছি কোনো একটা জায়গায় হবে। এখন আমরা কিন্তু এখনো গ্রামে গেলে সিগারেট কেউ খাইলে ওটা লুকায়া খায়, রাস্তায় হাঁটবে না। আপনি আমার বয়সী, কিন্তু আপনি দেখবেন 18-20 বছর 25 বছরের ছেলে, সে আপনাকে চিনতেছে না, সিগারেট টানতেছে। সো গ্রামের অবস্থাও শহর থেকে খুব একটা বিচ্ছিন্ন নয়। গ্রামে এখন অত্যাচার নিপীড়ন শহর থেকে বেশি গ্রামে হচ্ছে, কারণ গ্রামে কেউ কাউকে মানছে না। রাজনৈতিক এই চেঞ্জের পর থেকে কেউ কাউকে মানছে না। এই না মানাটা আপনার সামাজিক শান্তির ভারসাম্য নষ্ট করবে, ভারসাম্য নষ্ট করছে। আপনি যদি সবকিছু যে পুলিশ দিয়ে করতে হবে, পুলিশ আপনাকে সব নিরাপত্তা দিয়ে দিবে তা না। আপনার সিনিয়র এলাকার মুরব্বী, আগে তো আমাদের পঞ্চায়েত চেয়ারম্যানরা হইতেন, গণ্যমান্য ব্যক্তিরা হতেন, এখন কারা হন চেয়ারম্যান মেম্বার সেটা আপনি জানেন, আমিও জানি, সেটার বলার অপেক্ষা রাখে না। সো আপনি প্রত্যেকের নিজস্ব লাঠিয়াল বাহিনী আছে নেতাদের, এবং এই লাঠিয়াল বাহিনী এখন কন্ট্রোলের বাইরে। আর প্রতিদিন আপনি দেখেন, পত্রিকা খুললেই দেখা যায় ধর্ষণ, 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 ধর্ষণ। আগে শোনা যেত, আগে যে ধর্ষণ যে বাংলাদেশে হচ্ছে, হয় নাই কখনো, একেবারেই কমে গিয়েছিল সেরকম না, কিন্তু এখন যেরকম মহামারীর মতো প্রতিদিন 7টা-8টা ছোট ছোট বাচ্চাদের কাহিনী শোনা যায়, মহিলা মেয়েকে বেঁধে, মা ভাই ছাত্রলীগ করতো, বাড়িতে ঢুকে বোন ধর্ষণ করছে। এটা হলো একটা জিনিস। আর আরেকটা হলো, মানুষ যেহেতু ইন্ডাস্ট্রি গুলা বন্ধ হয়ে গেছে, আমার মনে হচ্ছে যেটা, যে গাজীপুর টাঙ্গাইল এলাকা, গাজীপুর যেখানে আমাদের আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো ছিল, যেগুলো বন্ধ হয়ে গেছে, আমি খুব আশঙ্কিত যে নারায়ণগঞ্জের টানবাজার হয়ে যাবে গাজীপুর। কারণ মানুষকে পেটে ভাত দিতে হবে, তার অন্ন জোগাড় করতে হবে, তার বাচ্চাকে খাবার দিতে হবে। তো গার্মেন্টস এর যে শ্রমিক, তার কাজ নাই, পুরুষরা চলে যাবে অসামাজিক কার্যকলাপে, ড্রাগস বিজনেসে চলে যাবে, মহিলারা চলে যাবে তার কাছে সহজ দেহ ব্যবসায়। সো এই যে রাহাজানি এটা বেড়ে যাচ্ছে, যে সরকারই থাকুক, এই সরকার পারবে কিনা না আমি জানি না, যে সরকারই দেশে থাকুক, তাকে মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের করতে হবে, সেটা করা যাচ্ছে না। গ্রাম শহরে যদি আপনার আয় উপার্জন না থাকে, সেই সন্ত্রাসগুলো ধীরে ধীরে গ্রামের দিকে চলে যাবে। এই অপরাধীরা গ্রামে গিয়ে আশ্রয় নেবে, ওইখানে অপরাধ করবে, সেটাই হচ্ছে এখন।
কেউ শান্তিতে নেই বাংলাদেশে, আমার কাছে যতটুকু ইয়ে থাকে। আমাদের মতো ফ্যামিলির কিছু ইন্টেলেকচুয়াল মানুষ আছেন যারা ওই যে লাল হয়েছিলেন, যারা তাদেরকে বলবেন ও 15 বৎসরের আপনাদের দুঃশাসন। আপনি তো আমাকে বলেন না যে আপনার 15 বৎসরের দুঃশাসন আমি দূর করতে 15 বছর লাগবে আমারও, আর এই 15 বছরে আমি বাংলাদেশ লুটে পুটে খাবে যারা খাক, এটা 15 বছরের দুঃশাসনের। আপনি বলেছেন, ক্ষমতা দখল করেছেন, বা আপনারা আওয়াজ তুলেছেন যারা আওয়ামী লীগ ভুল করছে, আপনি শুদ্ধ করছেন না কেন? কতদিন লাগবে? 6 মাস? 6 মাসে আপনি যদি একটা মানুষের 2 লাখ টাকা পুঁজি থাকে, 6 মাস যদি তার সংসার খরচ 20,000 টাকা হয় মাসে, 1 বছরে তার 24,000 2,40,000 নাই, তো সে তো 40,000 মাইনাসে চলে যাবে 1 বছর পরে। আপনি একটা মানুষের পুঁজি 2 লাখ, সে ওইটা দিয়ে 20,000 টাকা মাসে রোজগার করে, চটপটি বিক্রেতা, তার পুঁজি 2 লাখ। সে যদি চটপটি রোজগার করে বাড়িতে টাকা দিয়ে যেতে না পারে, তার বাচ্চার চিকিৎসা করাতে না পারে, আপনি কয়দিন মানুষকে গোজামিল দিয়ে রাখবেন? আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন বলে। আওয়ামী লীগের দুঃশাসনে তো চটপটিওয়ালা বিক্রি করে মাসে 60,000 টাকা রোজগার করছে, রিক্সাওয়ালা প্রতিদিন 1,000-1,500 টাকা রোজগার করছে। আপনি যান মানুষকে জিজ্ঞেস করেন রিক্সাওয়ালা রোজগার কত এত। এখন গ্রাম থেকে যে মানুষটা আগে 4টা মুরুগ নিয়ে শহরে আসতো, এখন তো শহরে আসার নিরাপত্তা নাই, মুরুগ রাস্তায় চিন্তাই হয়ে যাচ্ছে। সে গ্রামে 2 ডজন মুরুগ বড় করে শহরে বা শহরতলিতে সে বিক্রি করবে, তার মুরুগ নাই, সে রাস্তা থেকে মুরুগ নিয়ে যাচ্ছেন। আপনি কে নিয়ে যাচ্ছে? সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, কেউ দেখছে না। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সম্মান নাই, ইয়াং ছেলেদেরকে আপনি বেপরোয়া করে দিয়েছেন। সেই বেপরোয়া ছেলেপেলে এখন তাদের যা খুশি তাই করছে, আইন কানুন মানছে না। আপনি পত্রিকা খুললেই মিডিয়াতে রেগুলার দেখা যায় পুলিশকে থাপড়ানো হচ্ছে। কি হচ্ছে? পুলিশ সরকারের দালাল ছিল, এখন পুলিশ সরকারের দালাল নাই। ওই শিক্ষকদের উপরে পুলিশ লাঠিচার্জ করে নাই, 7 কলেজের ছেলেদের উপরে পুলিশ লাঠিচার্জ করে নাই। পুলিশ তো সরকারের একটা অংশ, আইন শৃঙ্খলা রক্ষা করার ইনস্ট্রুমেন্ট। তো পুলিশকে আপনি দোষারোপ করে পুলিশ জনতার শত্রু, তার কাছে তার মেন্টাল সেট আপ করে দিয়েছেন মানুষ, যাকে তাকে ঘৃণা করে আজকে দেশ কন্ট্রোল করতে পারছেন না। দায়ী কে? দায়ী আমাদের মতো ইন্টেলেকচুয়াল লোকরা, যারা এই ন্যারেটিভ তৈরি করেছেন। পুলিশ মারো বলে তাকে পুলিশ মারতে উদ্বুদ্ধ করেছেন। এখন আপনি ওই যে ড্রাগস একবার নেওয়ার পরে এটা থেকে ছাড়াইতে হলে রিহ্যাবিলিটেশন লাগে। আপনার এই জেনারেশন যারা আজকে ক্ষমতা হাতে তুলে নিয়ে পুলিশকে মারছেন, তাদেরকে আবার রিফর্ম করতে হবে। তৌহিদ, আমরা খুবই সংকটময় একটা মুহূর্তে আছি বাংলাদেশের সংকটটা বাংলাদেশের রাজনৈতিকভাবে সমাধান হতে হবে। আমরা যে যার অবস্থান থেকে সেই চেষ্টাটা করে যাই, দেশটা আমাদের সবার। আপনি যে সময়টা দিয়েছেন অনেক কৃতজ্ঞতা তৌহিদ। আগামীতে আমরা আবার কথা বলবো কোনো একটা বিষয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ বাড়ি ভাই এবং আপনার দর্শকদেরকে। সবাই আমার জন্য দোয়া করবেন, বিশ্বে এবং বাংলাদেশে শান্তি আসুক সেই দোয়া করবেন। পবিত্র রমাজানে মুসলমানদের জন্য দোয়া রইল এবং সুখী সমৃদ্ধ পৃথিবী গড়ে উঠুক এই কামনা রইল। অগ্রিম ঈদ মুবারক সবাইকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।